আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতি ও পরিসংখ্যানের চতুর্থ অধ্যায় গণসংখ্যা বিন্যাস ও লেখচিত্র উপস্থাপন সম্পর্কে জানব। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে যা যা শিখব তা হলো তথ্যের প্রয়োজনীয়তা, প্রকারভেদ, কাঁচা উপাত্ত, গণসংখ্যা বিন্যাস ও ধাপ, লেখচিত্র ও নকশা, গণসংখ্যা বিন্যাস ও রূপরেখা ও কালো রেখা। প্রথমে যদি তথ্যের ক্ষেত্রে আসি, তথ্য কাকে বলে? তথ্য আমরা বলতে পারি যে পরিসংখ্যান কার্যগুলির উদ্দেশ্য সাধনের জন্য যে সংখ্যাসূচক বিবৃতি প্রকাশ করে সেটাই হলো তথ্য। কি বললাম তো, পরিসংখ্যান কার্যগুলির উদ্দেশ্য সাধনের জন্য যে সংখ্যাসূচক বিবৃতি প্রকাশ করা সেটা সংখ্যাসূচক বিবৃতি প্রকাশ করা সেটা হলো তথ্য। পরিসংখ্যান আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি। পরিসংখ্যান কি বলছিলাম? পরিসংখ্যান হলো কোনো ঘটনার সংখ্যাত্মক বর্ণনা। এই তাহলে পরিসংখ্যান আমরা কি পাচ্ছি? সেটা হলো একটা সংখ্যাত্মক বর্ণনা। পরিসংখ্যান হলো একটা সংখ্যাত্মক বর্ণনা। আর এই তথ্যটা কি? আর এই তথ্যটা হলো বিবৃতি। বিবৃতি মানে বিস্তৃত আকারে তথ্যটা দেওয়া থাকবে কথায়। আর পরিসংখ্যানটা হলো সেটা হলো সংখ্যাসূচক বর্ণনা দিয়ে থাকবে। এর আগের ক্লাসে আমি বলছিলাম, কেউ না বুঝলে এটা আগের ক্লাসে দেখে নেবে। তথ্য যদি আমাদের বলে, তথ্যের আমরা আরেকটা নাম দিতে পারি উপাত্ত, তথ্য বা উপাত্ত। সেই ক্ষেত্রে যদি উপাত্তের সংজ্ঞা তোমাদের থেকে চাই, সেক্ষেত্রে তোমরা তথ্যের সংজ্ঞাটা যেটা আছে সেটা দিয়ে দিতে হবে। তথ্যের প্রয়োজনীয়তা, তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা কি? তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা আমরা বলতে পারি যে বিভিন্ন বিষয়, বইয়ে যে প্রথম পয়েন্ট আছে সেটা বিভিন্ন বিষয়ে তুলনা করার জন্য তথ্যের প্রয়োজন। বিভিন্ন বিষয় বলতে আমরা কি বুঝি? কোনো একটা ক্লাসের যদি কিছু স্টুডেন্টের যদি কোনো একটা বিষয়, ধরো বাংলা, ইংলিশ, গণিত, এই তিনটে সাবজেক্টে যদি তুলনা করতে চাই, ক্লাসের ক্লাসের স্টুডেন্টদের যদি তুলনা করতে চাই কে কত নাম্বার পেয়েছে, সেই ক্ষেত্রে আমাদের তথ্যের প্রয়োজন। এই এই জন্যই আর কি প্রথম পয়েন্ট এখানে বলছে বিভিন্ন বিষয়ে তুলনা করার জন্য আমাদের তথ্যের প্রয়োজন, তথ্য সংগ্রহের প্রয়োজন। তারপরের পয়েন্টটা যেটা সেটা হলো রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা করার জন্য তথ্যের প্রয়োজন। একটা রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি কি, সেই অনুযায়ী তো আমাদের যে ভবিষ্যতে যে উন্নয়ন পরিকল্পনাটা সেটা করা হয়। সেই জন্য এখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা করার জন্য তথ্য সংগ্রহের প্রয়োজন। তারপর তৃতীয়টা বলা হয়েছে যে অতীত ও ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে জানার জন্য। এখন অতীত ও ভবিষ্যৎ অবস্থা বলছে, এখন এটা কি বলবো? এটার উদাহরণ যদি আমরা দিতে চাই, একটা যদি দেশে নতুন সরকার আসার পর দেশের পরিস্থিতি সম্পর্কে তো তুমি আগে জানবে, তারপরে না যে অনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো তুমি করবে। সেক্ষেত্রে উনি আসার পরে তার প্রথমে দেশের যে অতীতের কাহিনী এবং বর্তমান যে পরিস্থিতি সেটা সম্পর্কে জানবে। জানার পরে তারপরে ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো আছে সেগুলো করতে পারবে। এই জন্য বলছে যে অতীত ও ভবিষ্যৎ অবস্থা জানার জন্য তথ্য সংগ্রহের প্রয়োজন। এরপরে আরেকটা পয়েন্ট আছে যে কোনো বিষয় মূল্যায়ন করার জন্য তথ্য সংগ্রহের প্রয়োজন। কোনো বিষয় মূল্যায়ন, এটা কত নম্বরে? এটা হলো 4 নম্বরে গেল। এটা 1 নাম্বারটার মতো, যে কোনো বিষয়ের মতো তুলনা, এই 1 নাম্বারটার মতো 4 নাম্বারটা উদাহরণটা একই হবে। তারপর 5 নাম্বারটা হলো কি বিজ্ঞানের অগ্রযাত্রা পরিমাপ করার জন্য তথ্য সংগ্রহের প্রয়োজন। একটা দেশের একটা দেশে গবেষণাটা কতদূর এগিয়েছে সেটা জানতে হলে আমাদের কি তথ্য সংগ্রহের প্রয়োজন হবে। এবং সেই অনুযায়ী আমাদের আনুষঙ্গিক যে কাজ গবেষণা উন্নত করতে, কার্যক্রম উন্নত করতে আমাদের যা যা করা লাগবে সেটা আমাদের পরিকল্পনা করতে হবে। তাই এখানে বলছে যে বিজ্ঞানের অগ্রযাত্রা পরিমাপ করতে আমাদের তথ্য সংগ্রহের প্রয়োজন। এর পরের পয়েন্ট কি আছে যে ভবিষ্যৎ অবস্থা বর্ণনা করতে। একটু আগে যেটা বললাম যে অতীত আর বর্তমান অবস্থা জানার মাধ্যমে সে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে কেউ। ওইটার মতো এই পরের তার উদাহরণ যে ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে বর্ণনা করতে তথ্য সংগ্রহের প্রয়োজন। এটা তাহলে আমাদের কি গেল? এটা আমাদের গেল হলো প্রয়োজনীয়, তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা।
এরপর যদি তথ্যের প্রকারভেদের ক্ষেত্রে আসি, তথ্যের প্রকারভেদ কয় প্রকার? তথ্য হলো দুই প্রকার। তথ্য বা উপাত্ত হলো কয় প্রকার? তথ্য দুই প্রকার। একটা হলো প্রাথমিক তথ্য, আর একটা হলো মাধ্যমিক তথ্য। এখন প্রাথমিক তথ্যটা কি? প্রাথমিক তথ্যটা হলো যে আমরা যে কোনো একটা তথ্য সংগ্রহ করবো, সেটা আমি যেখানে সংগ্রহ করছি সেখানে, মানে আমরা বইয়ের ভাষায় যদি বলি তাহলে আমরা বলতে পারি যে তথ্য মৌলিক অনুসন্ধান, সরাসরি পর্যবেক্ষণ বা গণনাকারের মাধ্যমে সংগ্রহ করা হয়, সেটা হলো আমরা কি বলতে পারি? সেটা হলো প্রাথমিক তথ্য বলতে পারি। কি বলছে? যে তথ্য মৌলিক অনুসন্ধান, সরাসরি পর্যবেক্ষণ এবং গণনাকারের মাধ্যমে সংগ্রহ করা হয়, সেটাই হলো প্রাথমিক তথ্য। যেমন আমরা এখানে বলতে পারি যে কোনো যদি আমরা খবরের যে কাগজে যে আমরা খবরগুলো পড়ি, সেটা আমরা কিভাবে পেয়ে থাকি? সেটা কোন একটা যে সাংবাদিক আছে, তিনি তো সরাসরি ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে সেই ঘটনা জানার পরে তারপরে নিউজ পেপারে দেয়। আর আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো করার পরে তারপরে নিউজ পেপারে খবরগুলো ছাপানো হয়। তাহলে এটা কি? সাংবাদিকরা ঘটনাস্থানে গিয়ে যে সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে করতেছে, এটা আমরা কি বলতে পারি? এটা হলো প্রাথমিক তথ্য। এরপরে কি আছে? মাধ্যমিক তথ্য। মাধ্যমিক তথ্যটা কি? যে তথ্য পরোক্ষ কোনো উৎস থেকে সংগ্রহ করা হয়, সেটাই হলো মাধ্যমিক তথ্য। মাধ্যমিক তথ্যটা উদাহরণ দিতে পারি। ধরো আমি একটা ক্লাসে স্যার কোনো একটা টপিক পড়াইছে, কোনো একটা বিষয় পড়াইছে, সেই বিষয়টা আমি সেদিন ক্লাসে যাই না, সেই বিষয়টা সম্পর্কে জানতে আমার ক্লাসমেট অন্য একজনের হেল্প নেওয়া লাগবে। সেটা আমি যে অন্য আরেকজনের থেকে সেই তথ্যটা জানলাম, সেটা হলো আমার কি পরোক্ষ একটা উৎস থেকে আমি যেহেতু জানলাম তথ্যটা, সেই ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি? সেটা হলো মাধ্যমিক তথ্য। এটা হলো তথ্যের প্রকারভেদে গেল। এরপর যদি আমরা কাঁচা উপাত্তের ক্ষেত্রে আসি, কাঁচা উপাত্তের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? কাঁচা উপাত্তের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু কাঁচা আছে, উপাত্তটা আমরা পড়ে আসলাম, তথ্য বা উপাত্ত। যেহেতু কাঁচা আছে, তাহলে এটা কি? মানে সদ্য সংগ্রহিত, যেটা আমরা ধরো মাঠ থেকে আমরা যদি সবজি সংগ্রহ করে থাকি, মানে সদ্য যে সবজিটা সংগ্রহ করে থাকি, সেটাকে আমরা কি কাঁচা বলবো নাকি মানে যে রান্না করা বলবো সেটা বলবো? এটা আমরা কাঁচা বলবো না? মাঠ থেকে যে সবজিটা সংগ্রহ করা, সেটা একদম নতুন, যে সদ্য প্রাপ্ত যেটা হয়, সেটা আমরা তো কাঁচাই বলবো। সেটা তো আর আমরা বলবো না যে রান্না করে এরকম পরিবেশন করা সাজানো আছে, তাই না? তাহলে এক্ষেত্রে যেহেতু কাঁচা উপাত্ত আছে, সেটা আমরা বুঝতে পারছি যে সংগ্রহ করা হবে, মানে একদম সদ্য সংগৃহীত, এর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন তখনও করা হয়নি এরকম। তাহলে আমরা কাঁচা উপাত্তের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? যে যখন কোনো উপাত্ত ঠিক যেভাবে সংগ্রহ করা হয় ঠিক সেভাবেই রাখা হয়, এর কোনো পদ্ধতিগত বা গাণিতিক পরিবর্তন করা হয় না, তাকে আমরা কি বলতেছি? কাঁচা উপাত্ত বলতেছি। কাঁচা উপাত্ত হলো তিন প্রকার। কাঁচা উপাত্ত তিন প্রকার। একটা হলো শ্রেণীবদ্ধকরণ, সারিবদ্ধকরণ, আরেকটা হলো কি গণসংখ্যা বিন্যাস। এই তিনটা হলো কাঁচা উপাত্তের প্রকারভেদ। প্রথমে যদি শ্রেণীবদ্ধকরণের ক্ষেত্রে আসি, শ্রেণীবদ্ধকরণের ক্ষেত্রে আমরা যদি বইয়ের সংজ্ঞাটা দেখি একটু, যে পদ্ধতিতে সংগৃহীত তথ্য সমূহকে তাদের অন্তর্গত একটি বৈশিষ্ট্যের মাধ্যমে সাজানো হয়, তাকে এখানে বলতেছে হলো শ্রেণীবদ্ধকরণ। তাকে প্রথমে আমরা কি পাচ্ছি? যে শ্রেণীবদ্ধকরণের ক্ষেত্রে আসবে যে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকবে। এদের যে তথ্যটা আমরা সাজাবো, এদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকবে। যদি আমরা ডাক্তারদের ক্ষেত্রে চিন্তা করি, ডাক্তারদের অনেকগুলো নাম যদি আমরা সাজাই, অনেকগুলো নাম দিয়ে যে তার তথ্যগুলো যদি পাশাপাশি বসা দিয়ে সাজাই একটা, তাহলে আমরা একটা যে
তাদের যে জীবন বৃত্তান্ত সেটা সম্পর্কে আমরা জানতে পারবো, মানে তাদের পরিচিতি সম্পর্কে আমরা জানতে পারবো। সেই ক্ষেত্রে সেটা সেটা হলো তথ্য আমরা সাজাইলাম। মানে সাজানোর পরে তাদের একটা কমন বৈশিষ্ট্য, তাদের একটা সাধারণ বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি, সেটা তারা হলো সবাই একজন ডাক্তার। এটা হলো শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণের মূল বিষয়টা হলো তাদের মধ্যে একটা তথ্যের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকবে। এরপরে যদি সারিবদ্ধকরণের ক্ষেত্রে আসি, সারিবদ্ধকরণের ব্যাখ্যাটা কি লিখছে এখানে বইয়ের মধ্যে, যে এই সমস্যা ব্যাখ্যাকরণের জন্য একটি কাঠামোর মাধ্যমে ক্রমানুসারে ও নিয়মতান্ত্রিক উপায়ে সংখ্যাত্মক তথ্যের উপস্থাপনকে হলো সারিবদ্ধকরণ বলে। কি বলছে, একটা ক্রমানুসারে ও নিয়মতান্ত্রিক উপায়ে হলো তথ্যটা সাজানো হবে। ক্রমানুসারে ও নিয়মতান্ত্রিক উপায়ে কি বলছে, সমস্যা ব্যাখ্যার জন্য একটি কাঠামোর মাধ্যমে ক্রমানুসারে ও নিয়মতান্ত্রিক উপায়ে তথ্যের যে সাজানো হয় সেটা হলো সারিবদ্ধকরণ। তাহলে আমরা এটার উদাহরণ কি দিতে পারি, যেমন একটা এলাকায় যে আমরা যদি কৃষকের কথা চিন্তা করি, ছোট কৃষক আছে, মাঝারি কৃষক আছে, আবার যে বড় কৃষক আছে, সে সবগুলো তো একসাথে একসাথে সবাই মানে একটা এলাকা মানে গঠিত, মানে সংমিশ্রণ আছে সবগুলোরই। তাহলে সেক্ষেত্রে যদি আমাকে বলা হয় যে বড় কৃষক থেকে ছোট ছোট কৃষক, এইভাবে আমাকে সাজাইতে বলে, তাহলে আমি কি দেবো, একটা এলাকা এখানে ছোট কৃষক আছে, বড় কৃষক আছে এবং মাঝারি কৃষক আছে। আর আমাকে বলা হলো যে বড় থেকে ছোট অনুযায়ী এই ক্রমে আমার কৃষকের নাম এবং তাদের জীবন বৃত্তান্ত যেটা আছে সেটা সাজাইলাম। সেক্ষেত্রে আমরা যে এভাবে লিখলাম, এইভাবে ছোট থেকে যে বড় থেকে যে ছোট পর্যন্ত আমরা লিখলাম, সেটা আমরা কি বলতে পারি, সে সাজানোর পরে সেটা আমরা কি একটা পাবো, সেটা হলো একটা সারিবদ্ধকরণ তথ্য হবে। কেন, আমরা ক্রমানুসারে সাজাইছি এবং নিয়মতান্ত্রিক উপায়ে। আমার একটা নিয়ম বলে দেওয়া আছে যে বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে হবে, তাহলে আমরা কি এটা নিয়ম অনুযায়ী একটা সাজাইলাম এবং ক্রমানুসারে সাজাইলাম বড় থেকে ছোট অনুযায়ী, তাহলে এটা আমাদের কি হবে, সারিবদ্ধকরণ তথ্য। তারপর গণসংখ্যা বিন্যাসের ক্ষেত্রে কি আসে, গণসংখ্যা বিন্যাস কাকে বলে, বইয়ের ভাষায় দেখি যে গণসংখ্যা বা গঠন সংখ্যা বিন্যাস একই, দুইটার একই। তাহলে বইয়ের ভাষায় কি আছে, যে ক্রমবিন্যস্ত রাশি ও গণসংখ্যা আকারে একটি সারণী বা তালিকায় উপস্থাপন করলে তাকে গণসংখ্যা বিন্যাস বলে। তারপর এখানে কি বলছে, ক্রমবিন্যস্ত রাশি একটি গণসংখ্যা আকারে একটি সারণী বা তালিকায় উপস্থাপনকে গণসংখ্যা বিন্যাস বলে। এটা আমি একটু পরে আসতেছি, এটা বিস্তারিত আলোচনা করব। এটা হলো কাঁচা উপাত্ত এবং কাঁচা উপাত্তের প্রকারভেদ জানা। এরপর আছে কি গণসংখ্যা বিন্যাসের ধাপ। গণসংখ্যা বিন্যাসের ধাপ কয়টা আছে এখানে, বইয়ের মধ্যে আছে যে একটা বিচ্ছিন্ন গণসংখ্যা বিন্যাস তৈরির পদ্ধতি, আর একটা হলো অবিচ্ছিন্ন গণসংখ্যা বিন্যাস তৈরির পদ্ধতি এরিয়া আছে। প্রথমে বিচ্ছিন্ন গণসংখ্যাটা দেখি। বিচ্ছিন্ন গণসংখ্যা বিন্যাস, এখানে ধাপগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। তা আমি বলতেছি, বিচ্ছিন্ন গণসংখ্যা বিন্যাস, ধরো একটা কিছু রাশি দেওয়া আছে, 12, 11, 13, 16, 17, 20, 21, 23, এরকম কতগুলো রাশি দেওয়া আছে। এই রাশিগুলো যদি আমরা গণসংখ্যা মানে একটা সারণী আকারে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এই সংখ্যাগুলোকে একবার করে লিখবো। সেটা কি লিখবো, ছোট থেকে বড় অনুযায়ী আমরা একবার করে খাতায় লিখবো, প্রশ্নে দেখে লিখবো। তারপর লেখার পর আমরা কি করবো, যে এদের এই গণসংখ্যাগুলো কি বলছে, যে তথ্য সাথে যেসব সংখ্যা প্রথমটা যেটা আছে, যে এই সংখ্যাগুলোকে প্রতিবার একবার করে খাতায় লিখবো। তারপরে যে সংখ্যা টেলি ও গণসংখ্যা শিরোনামে একটা সারণী তৈরি করবো। কি বলছে,
একটা সারণী তৈরি করতে হবে। খাতায় লেখার পরে একটা সারণী তৈরি করতে হবে। কি কি থাকবে সেখানে? সংখ্যা থাকবে, চিহ্ন থাকবে, আর গণসংখ্যা থাকবে। যেহেতু সংখ্যা থাকবে, প্রথমে এখানে ছোট সংখ্যাটা কি আছে? ছোট সংখ্যাটা আমাদের আসছে 11। 11 আগে লিখি সংখ্যাটা। লেখার পরে এই 11 নম্বরের সংখ্যা কতটা আছে? একটা আছে, দুইটা আছে, তাই না? তাহলে যেহেতু দুইটা আছে, তাহলে প্রথমে আগে সংখ্যাগুলো লিখলাম। সংখ্যাগুলো লেখার পরে তারপর যে কতটা সংখ্যা আছে সেই অনুযায়ী আমরা টেলি চিহ্ন দিব। টেলি চিহ্ন দিলে আমরা কটা দিব? যেহেতু 11 দুইবার আছে, সেক্ষেত্রে দুইটা এইভাবে দিব, দুইটা টেলি চিহ্ন। তারপর এখানে গণসংখ্যা টেলি চিহ্ন আমরা দুইটা পেলাম, তাহলে তাহলে গণসংখ্যা তারপর আমরা যোগ করে বসাবো এখানে। এইভাবেই ক্রম অনুযায়ী পরে পরে এগুলো যে সংখ্যা আছে, যেমন যদি 12 বসে, 12 এখানে দুইটা আছে, 2 হবে। তারপর 13 যদি চিন্তা করি, 13 একটা আছে, তাই না? একটা টেলি চিহ্ন হবে, আর গণসংখ্যা 1। তো এরকম ভাবে ক্রম অনুযায়ী সাজাতে হবে ছোট থেকে বড়। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমে আমাদের লিখতে হবে, একবার করে প্রতিটা সংখ্যা লিখতে হবে। তারপর হলো আমাদের সংখ্যা, টেলি চিহ্ন এবং গণসংখ্যা বিন্যাসে একটা সারণী তৈরি করতে হবে, এবং তারপর সংখ্যাগুলো গণনা করে কি বলছে যে সংখ্যাগুলো একবার করে পড়া হয়, এবং টেলি কলামে আমরা কি করলাম? সংখ্যাগুলো একবার করে পড়লাম এবং যে টেলি কলামটা আছে, এই টেলি কলামটা আছে সেখানে লিখলাম। তারপর তারপর আমরা টেলি চিহ্ন গণনা করে গণসংখ্যা যে কলামটা আছে সেখানে আমরা লিখলাম সংখ্যাগুলো, কতটা সংখ্যা গণসংখ্যা আছে সেটা লিখলাম। এখানে আরেকটা কথা বলা আছে, যদি একটা সংখ্যা যদি কোনো একটা রাশি ইয়াতে 5 বার থাকে, একটা সংখ্যা যদি 5 বার থাকে, সেক্ষেত্রে আমরা টেলি চিহ্নটা কিভাবে দিব? টেলি চিহ্নটা আমরা এইভাবে দিব। 5 বার থাকলে টেলি চিহ্নটা আমরা এইভাবে একটা আগে 4টা চিহ্ন দিয়ে নিব টেলি চিহ্ন, তারপর 5 নাম্বার যেটা আছে সেটা এইভাবে দিব। এটা হলো যখন 5টা সংখ্যা থাকবে সেক্ষেত্রে টেলি চিহ্ন লেখার নিয়ম এটা। তারপর 4 নাম্বার যেটা আছে সেটা হলো টেলি চিহ্ন গণনা করে গণসংখ্যা গণনা লিখবো, যেটা বলে ফেলছি। এইভাবে হলো বিচ্ছিন্ন গণসংখ্যা বিন্যাসের ধাপটা। এরপর যদি অবিচ্ছিন্ন গণসংখ্যা বিন্যাসটা আসে, এটা হলো বিচ্ছিন্ন গণসংখ্যা গেল। এরপর অবিচ্ছিন্ন গণসংখ্যা। এই অবিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রে কি কি বলা হচ্ছে? প্রথমে অবিচ্ছিন্ন গণসংখ্যা কলামে এখানে থাকবে হলো অবিচ্ছিন্ন গণসংখ্যা কলামে থাকবে হলো শ্রেণীবিভাজন থাকবে, মধ্যবিন্দু একটা থাকবে, তারপর টেলি চিহ্ন থাকবে, গণসংখ্যা থাকবে ও যোজিত গণসংখ্যা থাকবে। সবটা এভাবে হবে। প্রথমে এখানে যে মানে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমরা কি বের করে নেব? ছোট সংখ্যা যেটা আছে, ছোট সংখ্যা এবং বড় সংখ্যা, সেটা আগে নিয়ে তাদের বিয়োগ করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে তাদের পরিসরটা নির্ণয় করে নিব। এখানে বড় সংখ্যাটা কত আছে? 23 আছে, এবং ছোট সংখ্যা আছে 11। 23 আর 11 যদি বিয়োগ করে সেক্ষেত্রে আমাদের কি আসবে? 12। আমাদের পরিসরটা কত আসলে? 12। এখন 12 পরিসর নির্ণয় হয়ে গেল। নির্ণয় করার পর এখানে বলছে যে এইটা যেটা আমরা পেলাম, পরিসরটা পেলাম, সেটা বড় সংখ্যা, যে বৃহত্তর সংখ্যা আছে, বৃহত্তর সংখ্যা ও ছোট সংখ্যা দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো, সেই ভাগফলের মধ্যবর্তী কোনো একটা সংখ্যাকে আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করে আমরা সেই অনুযায়ী সারণীটা তৈরি করব। তাহলে আমরা কি বললাম? যে যে পরিসরটা পেলাম সেটা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়ে ভাগ করা যে ভাগফলটা পাবো সেটাকে সেই ভাগফলের মধ্যবর্তী একটা সংখ্যা ধরে আমরা কি করব? সারণীটা নির্ণয় করব। কারণ সারণীর মধ্যে আমরা কি কি দেখলাম? শ্রেণীবৃত্তি বা শ্রেণী ব্যবধান একই, শ্রেণীবৃত্তি তারপর মধ্যবিন্দু, শ্রেণীবৃত্তি মধ্যবিন্দু
টেলি গণসংখ্যা, এটা হলো যোজিত গণসংখ্যা। এর আগে তো আমরা টেলি চিহ্ন আর গণসংখ্যা কিভাবে করতে হয় সেটা দেখলাম। এখন আমরা কি দেখবো, মধ্যবিন্দু আর যোজিত গণসংখ্যা কি সেটা। এখন এটা যেহেতু 12 আসছে, এখন এই 12টার মধ্যবর্তী আমরা একটা মধ্যবর্তী একটা ব্যবধান নিয়েছি, যেটা সেটা আমরা 5 ধরে, এই মধ্যবর্তী ব্যবধানটা 5 ধরে আমাদের এই যে তথ্য সারিটা আছে সেটা আমরা সারণীতে বসাই। এটার প্রথম মানে ছোট সংখ্যাটা কি আছে, 11। এখানে আরেকটা লাইন আছে কিন্তু, যে প্রত্যেক শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা, না, এই একটা লাইন আছে যে মানে সর্বোচ্চ সংখ্যা এবং যে সর্বনিম্ন সংখ্যাটা আছে, যে ক্ষুদ্রতম মানে সর্বোচ্চ এবং ছোট সংখ্যাটা আছে, যে ছোট সংখ্যাটা হলো তার আগের কোনো মান থেকে শুরু করতে হবে এবং লাস্ট পর্যন্ত সর্বোচ্চ একটা মানে পড়ে, এবং যে সর্বশেষ মানটা আছে সেটা হলো একদম লাস্টে শ্রেণীতে পড়ে, সেটা আর কি বলা আছে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা কি ছোট সংখ্যাটা ধরি, ছোট সংখ্যাটা হলো এখানে কি 11। এখন 11 থেকে যেহেতু 5 শ্রেণী ব্যবধান ধরলাম, 5 শ্রেণী ব্যবধান ধরছি, সেক্ষেত্রে 5, তাহলে 11 থেকে 5 ব্যবধানে কত আসে, 15। এটা হলো প্রথম শ্রেণী ব্যবধান। তারপর পরেরটা শ্রেণী ব্যবধান কত হবে, 16 থেকে 20, এবং পরেরটা হবে কত, 21 থেকে 25। আমাদের যদি বৃহত্তর সংখ্যাটা 23, তাহলে আমাদের সর্বশেষ শ্রেণীতে 23 নাম্বার করতেছে এটা। তাহলে এর বেশি আর যাওয়ার দরকার নেই, কারণ আমাদের তো আর এর বেশি আর কোনো সংখ্যা নেই। সেই ক্ষেত্রে আমরা প্রথমে শ্রেণীটা নির্ণয় করলাম এবং ক্ষুদ্রতম সংখ্যাটাকে প্রথম ঘরে প্রথম শ্রেণীতে এবং বৃহত্তর সংখ্যাটা লাস্টের শ্রেণীতে বসাইছি। এরপর যদি মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করবো, মধ্যবিন্দু নির্ণয় করতে হলে আমরা যদি এই যে শ্রেণী ব্যবধানটা পাইলাম, শ্রেণী ব্যবধানের বড় সংখ্যা এবং ছোট সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা শ্রেণী ব্যবধানটা পেয়ে যাব, মানে মধ্যবিন্দুটা পেয়ে যাব। তাহলে এটা প্রথম শ্রেণীর মধ্যবিন্দু কত হবে, 11 প্লাস যদি আমরা 15 দিই, 15 ভাগ 2 দিই, সেক্ষেত্রে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু কত হবে, সেক্ষেত্রে শ্রেণীর মধ্যবিন্দু হবে 13। 15 আর 11 যোগ করলে কত হয়, 26, আর 13 দুগুণ 26, সেক্ষেত্রে মধ্যবিন্দু কত আসবে, 13। ওইভাবে আমরা এগুলো আরো নির্ণয় করে নিব। আর এই ক্ষেত্রে আসতেছে 23। এইভাবে আমরা বড় সংখ্যা আর ছোট সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে আমরা মধ্যবিন্দু নির্ণয় করে নেব। এরপর টেলি চিহ্ন দেখি। টেলি চিহ্ন মানে কটা আছে, প্রথম শ্রেণীর ক্ষেত্রে 11 থেকে 15 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, এখানে 11 দুইবার আছে, 12 দুইবার আছে, 4টা হলো 1 2 3 4 5, মানে 5টা সংখ্যা আছে। তাহলে টেলি চিহ্নটা আমাদের কত হবে, এইভাবে হবে, আর গণ সংখ্যা আমাদের হবে 5। আর 16 থেকে 20 এর মধ্যে কত আছে দেখি, 16 থেকে 20 এর মধ্যে আছে 1 2 3, তিনটা আছে, তাহলে টেলি চিহ্ন কত হবে, 3, আর গণ সংখ্যা বসাইলাম। এরপর যে 21 থেকে 25 এর মধ্যে, 21 থেকে 25 এর মধ্যে কয়টা আছে, একটা দুইটা। অনুযায়ী চিহ্ন নির্ণয় করলাম আর গণসংখ্যা বসালাম। এখন যোজিত গণসংখ্যাটা কি, যোজিত গণসংখ্যা হলো যে গণসংখ্যা বিন্যাসের প্রথম শ্রেণী এবং প্রথম যে যার আমরা যোজিত গণসংখ্যা নির্ণয় করবো সেটা এবং তার পূর্ববর্তী গণসংখ্যা যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা হলো যোজিত গণসংখ্যা। যেমন এটার পূর্ববর্তীতে কোনো গণসংখ্যা নেই, সেক্ষেত্রে এটা যোজিত গণসংখ্যা 5ই হবে। যে তার দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আসে, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যোজিত গণসংখ্যাটা কত হবে, এর পূর্ববর্তী গণসংখ্যার যোগফল যদি আমরা দিই, এর পূর্ববর্তী গণসংখ্যা আছে 5, তাহলে 3 আর 5 কত হয়, 8। 8 হলো। তারপর 2 এর ক্ষেত্রে কত আসবে, এরপর 2 এর পূর্ববর্তী গণসংখ্যা এই দুটো আছে, তাহলে এই দুটোর যোগফল আর 2 যোগ করলে কত হয়, 10। তাহলে আমরা কি জানলাম, যে তারপর কোন একটা গণসংখ্যার পূর্ববর্তী যে গণসংখ্যাগুলো আছে
সেই গণসংখ্যার যোগফলই হলো সেই গণসংখ্যার যোগফল গুলাই হলো কি যোজিত গণসংখ্যা। যোগ করলে আমরা যোজিত গণসংখ্যাটা পাবো। তারপরে এখানে কি করলাম, প্রথমে শ্রেণীভুক্ত নির্ণয় করলাম, তারপর মধ্যবিন্দু নির্ণয় করলাম, টেলি চিহ্ন, গণসংখ্যা, যোজিত গণসংখ্যা এইভাবে যে আমরা নির্ণয় করছি বসাইছি সেটা এখানে লাস্টের পয়েন্টগুলোতে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এটা কি গেল, এটা হলো আমাদের গণসংখ্যা বিন্যাসের ধাপ গেল। এরপর যদি লেখচিত্রের ক্ষেত্রে আসি, লেখচিত্র কি, আমরা মানে গ্রাফে যে রেখার সাথে যে চিত্রটা অঙ্কন করে সেটাই তো লেখচিত্র, তাই না? যে চিত্রটা আঁকি গ্রাফে সেটাই তো একটা লেখচিত্র। আর লেখচিত্রের সংজ্ঞাটা আমি কিভাবে দিব, লেখচিত্র হলো তথ্যের, বইয়ের ভাষায় যদি বলি, তথ্যের চাক্ষুষ, মানে আমি যেটা সংজ্ঞাটা লিখবো, তথ্যের চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র অঙ্কন করা হয় তাকে হলো আমরা কি বলতে হয়, লেখচিত্র। কি বললাম, তথ্যের চাক্ষুষ প্রদর্শনের জন্য, একটা হবে চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার দ্বারা রেখার সাহায্যে যে চিত্র অঙ্কন করা হয়, যে চিত্র অঙ্কন করা হয় তাকে আমরা কি বলছি, লেখচিত্র। লেখচিত্র 7 প্রকার। এর মধ্যে কি কি আছে, একটা হলো, প্রথমটা হলো আয়তলেখ, দ্বিতীয়টা গণসংখ্যা বহুভুজ, তারপরে গণসংখ্যা রেখা আছে, তারপর জীব রেখা আছে, কালীন রেখা আছে, দণ্ডচিত্র আছে, তারপর বৃত্তাকার রেখা আছে, এগুলো। এরপর যদি লেখ ও নকশার মধ্যে পার্থক্যটা আমরা দেখি, লেখচিত্র ও নকশার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আমরা একটু পড়ে নিবা। আমি এটা হলো যে আমরা একটু বলেছি যে মানচিত্র আর নকশার মধ্যে পার্থক্যটা হবে। তা এখান থেকে তোমার মানচিত্র আর নকশার মধ্যেকার যে পার্থক্যটা আছে সেটা দেখে নিবা। যেহেতু যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে একটু দেখে নেওয়া যাতে লিখতে পারো। এরপর লিখে নেওয়া তোমরা এখান থেকে। এরপর যদি, আশা করি লেখা হয়েছে সবার, এরপর যদি আমরা নিচে, এটা হলো মানচিত্র আর নকশার মধ্যে পার্থক্য জানি। এরপর যদি এরপর বিষয়টা কি আছে, এরপর আসে গণসংখ্যা, অজীব রেখা আর কালীন রেখা। এই গণসংখ্যার ক্ষেত্রে কি বলে, যে গণসংখ্যা আমরা এর আগে দেখে আসছি যে টেলিচিহ্ন, আমরা একটা তথ্য সাথে টেলিচিহ্ন নির্ণয় করার পরে তারপর টেলিচিহ্নটা গণনা করে আমরা গণসংখ্যায় বসাচ্ছি। তো টেলিচিহ্ন তো অনেকগুলো হতে পারে, একটা তথ্য সাথে একটা সংখ্যা তো কয়েকবার হতে পারে। আমরা যেটা আগে 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 যে ইয়াটা নির্ণয় করলাম, সারণী নির্ণয় করলাম, সেখানে দেখে এসেছি। গণসংখ্যা আমরা কি বলবো, গণসংখ্যা হলো একটা পুনরাবৃত্তি সংখ্যা, যে চলকের যতগুলো মান কোনো একটি শ্রেণীর অন্তর্গত তাকে ওই শ্রেণীর কি বলবো, গণসংখ্যা বলবো। এটা হলো গণসংখ্যার সংজ্ঞা গেল। এখন যদি অজীব রেখার ক্ষেত্রে আসি, অজীব রেখার ক্ষেত্রে আমাদের কি লাগবে, একটা যোজিত সংখ্যা লাগবে, যোজিত সংখ্যা লাগবে, আর একটা হলো শ্রেণীবৃত্তি লাগবে। তাহলে অজীব রেখার ক্ষেত্রে যেহেতু যোজিত সংখ্যা আমরা আগে করেছি যে মানে কোন একটা শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যার যোগফলকে তার হলো কি বলে, যোজিত সংখ্যা বলে। তাহলে যোজিত সংখ্যা একটা যদি লেখচিত্র আঁকি, লেখচিত্রে এই অনুযায়ী শ্রেণীবৃত্তি দিয়ে এই অনুযায়ী হলো আমাদের কি বলবে, y অক্ষ অনুযায়ী আমাদের যোজিত গণসংখ্যা হবে। তাহলে যোজিত গণসংখ্যা বসানো, আমি একটা ধরে নিই যে এই অনুযায়ী যোজিত গণসংখ্যাটা আসছে এত, এই অনুযায়ী যোজিত গণসংখ্যা এই জায়গায় আসছে মানে 5, এই জায়গায় 10, এই জায়গায় 12, এই অনুযায়ী আসছে 12। তাহলে আমরা যদি বিন্দুগুলোকে একসাথে যোগ করি তাহলে আমরা চিত্রটা কি আসে, এরকম আসে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা চিত্রটা দেখি, এই চিত্রটা কিন্তু সব দিকে সমান হয় না, একটু বাঁকা হয়েছে।
মানে এই মানগুলা যেহেতু সমান না, মানে একটা বক্ররেখা ধরলাম, বক্ররেখা একটা তৈরি হয়েছে। যদি এটা আমি আরো একটু ভালো করে দেখি, সেক্ষেত্রে বিন্দুগুলোকে আমি একটু ভালো করে বসাই। এই জায়গায় এইটা, এই জায়গায়, আর এইটা হলো এই জায়গায়। এখানে বিন্দুগুলোকে যদি একসাথে যোগ করি তাহলে এইখানে আমার যে লেখাটা পেলাম সেটা তো আমার একদম সমান না, একটু বক্র হয়েছে। তাহলে আমরা এই ইয়ার সংজ্ঞাটা কি দিতে পারবো? অজীব রেখার সংজ্ঞাটা, যে ক্রমযোজিত গণসংখ্যাকে যে বক্ররেখার সাহায্যে উপস্থাপন করা হয় সেটা হলো অজীব রেখা। এটা হলো অজীব রেখার সংজ্ঞা। এরপর যদি কালীন রেখার ক্ষেত্রে আসি, কালীন রেখাটা প্রথমে আমরা কি লিখবো? কালীন রেখাটা প্রথমে কি আছে? কাল আছে, কাল রেখা, কাল লেখা আছে। কাল মানে আমরা কি বুঝি? সময় বুঝি। তাহলে আমাদের এই সংজ্ঞাটা কি, সংজ্ঞার মধ্যে আমরা কি দিতে পারি? যে কালীন মানে সময় উল্লেখ থাকবে। তাহলে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? যে সমাভিত্তিক, একটু ইয়েটা দেখি, যে সমাভিত্তিক তথ্য যে লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে আমরা কি বলছি? কালীন রেখা। তাহলে আমরা কি বললাম? যে সমাভিত্তিক তথ্যকে যে রেখাচিত্রের সাহায্যে অঙ্কন করা হয় সেটাই হলো কালীন রেখা। আজকের পড়াশোনা এটুকুই, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব।